নমস্কার। বরাক বিনোদনের পক্ষ থেকে আমি পূরবী মিশ্র আমাদের আজকের এই আলোচনা সভার সমস্ত দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। অতি সম্প্রতি আমরা পেরিয়ে এলাম রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী। বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে আমরা আমাদের ঈশ্বর প্রতিম সেই ব্যক্তিটিকে আমরা স্মরণ করেছি অসংখ্যভাবে। আজকে আবারও আমরা সেই রবীন্দ্রনাথেরই কয়েকটা জিনিস নিয়ে বা ওনার জীবনের কিছু ঘটনার দিকে আমরা আলোকপাত করব। আমাদের আজকের এই আলোচনা সভায় দুজন আলোচকদের সঙ্গে আমি আমার দর্শকদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। মানিক চক্রবর্তী মহাশয়, যিনি বাংলা সাহিত্যের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তার লেখনের মধ্য দিয়ে, তার কবিতা, তার প্রবন্ধ এবং বিশেষ করে তার বাচনভঙ্গি, তার যে বক্তৃতাগুলি থাকে, তার যে বক্তব্য থাকে, সেটা খুবই ভালো লাগে শুনতে। আমাদের আজকের এই সভায় আমাদের একজন আলোচক হিসেবে মানিক চক্রবর্তীকে পেয়ে বরাক বিনোদনের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত বোধ করছি। আমাদের আরও একজন আলোচক ইন্দিরা ভট্টাচার্য, স্থানীয় শ্রী কিষাণ সারদা কলেজের ইনি বাংলার অধ্যাপিকা এবং ওনারও লেখনী যথেষ্ট সবল, এবং আশা করব যে আমাদের আজকের এই আলোচনায় রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে উনি সুন্দরভাবে আলোচনা করবেন। আর ইনি রফি আহমেদ মজুমদার। আজকের এই আলোচনায় রবীন্দ্রনাথের একটি বা দুটি কবিতা আমরা ওনার কাছ থেকে শুনবো। উনি খুবই ভালো আবৃত্তি করতে পারেন এবং ভালো লিখতেও পারেন, একজন ভালো কবিও বটে। তো প্রথমেই আমরা আলোচনায় যাওয়ার আগে আমি রফি আহমেদ মজুমদারের কাছ থেকে রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে আমাদের আজকের এই আলোচনার আসরটি শুরু করতে চাইছি। শুভ সন্ধ্যা। আমি বরাক বিনোদনের এই অনুষ্ঠানে আজ আমি অংশগ্রহণ করতে চলেছি। সাথে আমার মঞ্চে যারা বসে আছেন সবাইকে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে হোক এই শুভেচ্ছা জানাচ্ছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতা উদ্বোধন পাঠ করে শোনাচ্ছি। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে থায় কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাতিসনে আর বাদিসনে স্মৃতিবাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক। জ্ঞাত হয়ে যাক দোলক ভোলক প্রতিপলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। পুরায় যা তেরে ফুরাতে ছিন্নমালার কষ্টকসুম, ফিরে যাস নেক কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে। পড়িল না যাহা কেরবে জুজিতে, তারে গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় নেয়াস, পুরা এলে দেশ পুরাতে। ওরে থাক থাক কারণী, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দে নিজ হাতে বাঁধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো জাপ জাপ চোখে যত অসাধ্য সাধনী। ক্ষণিক সুখের উৎসব আজি, অরে থাক থাক কারণী। শুধু অকারণ পুলকে
নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে, ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস স্থাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলকে, মর্মর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পলকে। ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। খুব সুন্দর করে কবিতাটা আপনি বললেন। আশা করি আমাদের দুজন আলোচকদেরও কবিতাটি ভালো লেগেছে। এবারে আমি আমাদের আলোচনায় ফিরে আসব। তো আমাদের আলোচকদের ইচ্ছে অনুযায়ী আমরা আজকে রবীন্দ্রনাথের সমাজ ভাবনা নিয়ে দু একটি কথা আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথের সমাজ ভাবনা বলতে গেলে তো সব কিছুই বলতে হয়, কারণ সমাজকে নিয়েই তো উনি বেঁচেছিলেন। উনার প্রকৃতি বলুন, উনার প্রেম পর্যায়ের গান বলুন, উনার পূজা, সব কিছুতেই তো সমাজ জড়িয়ে আছে। উনার স্বাদেশিকতা, উনার স্বদেশ ভাবনা এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্তরে উনার যে সমস্ত বিভিন্ন প্রবন্ধ আছে, উপন্যাস আছে, নাটক আছে, সব কিছুতেই সমাজকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিলেন তিনি। তো আমি প্রথমে চলে যাব আমাদের ইন্দিরা ভট্টাচার্যের কাছে। রবীন্দ্রনাথের সমাজ ভাবনা নিয়ে তিনি কি বলতে চাইছেন? নমস্কার। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করব বরাক বিনোদনের কাছে এবং আজকের যে অনুষ্ঠানের যে সঞ্চালিকা পূরবী মিশ্র, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমার পাশে যারা বসে রয়েছেন মানিক চক্রবর্তী মহাশয় এবং রফি আহমেদ মজুমদার, দুজনই কৃতি লেখক এবং কবি, তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঠিক মানে কতদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত হলো। সারা বিশ্বেই এখন পালিত হয় রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন এবং আমরা বরাক উপত্যকার মানুষ মনে করি আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ এবং চেতনায় উনিশ। এই দিয়েই আমরা বরাকবাসীরা বেঁচে আছি। যাই হোক, রবীন্দ্রনাথ আমার কাছে এক চির বিস্ময়। এবং একটু আগেই সঞ্চালিকা বলছিলেন যে ঈশ্বর প্রতিম রবীন্দ্রনাথ। সত্যি, কারণ কি এক জীবনে এত প্রতিভা বা এত সৃজনী শক্তি তার মধ্যে রয়েছে, এটা আমাদেরকে সত্যি বিস্ময় করে দেয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ভাবনা, সমাজ ভাবনার যার কথাই বলা হচ্ছে, এই সমাজ ভাবনার মধ্যেই সমস্ত কিছু কিন্তু মানে সমস্ত বিষয়, ভারতবর্ষ বলুন, আন্তর্জাতিক স্তরে বলুন, সমস্ত বিষয়ই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তো আসলে কোথা থেকে শুরু করব ঠিক মানে ভেবে পাচ্ছি না, তবুও একটা আলোচনা তো শুরু করতেই হবে। তো আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমত তিনি একজন আদর্শবাদী বা ভাববাদী কবি এবং সেই সঙ্গে রোমান্টিক কল্পনা বিলাসী কবি, এবং তার সঙ্গে মিশেছিল উপনিষদের যে বাণীতে রয়েছে মুক্ত আত্মার সন্ধান, সেই পথের তিনি একজন অনুসন্ধানকারী একজন কবি। এবং সব কিছু ছাপিয়ে যেটা উঠেছে সেটা হচ্ছে তিনি একজন জীবন রসিক কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিককার যে রচনাগুলো, সেই রচনাগুলির মধ্যে যখন ছোটবেলা থেকেই তো তিনি কবিতা লিখতে ভালোবাসতেন, বা তার পারিবারিক যে প্রেক্ষাপট আমরা দেখি, তার বড় দাদা, দিদি এবং বাবা সবাই সেই সাহিত্যের মানে যে একটা পরিমণ্ডল, সেখান থেকেই কিন্তু তার বেড়ে ওঠা। কাজী রবীন্দ্রনাথ ঠাকুর এবং আর জানি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ছেলে তিনি,
কাজে তার যে প্রথম দিককার যে কবিতা, সেই কবিতাগুলোর মধ্যে একটা সুখী জীবনবোধ, একটা পারিবারিক জীবনের একটা সুখের ছবি আমরা দেখতে পাই। যেমন তিনি লিখছেন একটি কবিতায়, মনে পড়ছে এখন, যে আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। যে এই যে কবিতা, এই কবিতা তিনি লিখছেন, কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে গেল যখন সেই যে জায়গাটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি দেখাশোনার জন্য তাকে পদ্মার তীরবর্তী অঞ্চলে পাঠালেন। সেখানে শিলাইদহ, সাজাদপুর, পাতিসর আরো ইত্যাদি অন্যান্য জায়গা, সেই জমিদারি কাজকর্ম দেখাশোনার জন্য যখন তিনি নৌকার মধ্যে ঘুরে ঘুরে বেড়াতেন, সেই পদ্মার তীরবর্তী অঞ্চলের নিসর্গ সৌন্দর্য তিনি একেবারে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করতেন। এবং সেই সঙ্গে সবচেয়ে বড় কথা, যে সেই জায়গার যে গ্রামীণ সমাজ, তাদের সঙ্গে তিনি যুক্ত হতে পারলেন। যে জীবনটাকে তিনি দেখেছেন সমাজের একেবারে উঁচু তলা থেকে, হঠাৎ করে আমরা দেখি যে একেবারে গ্রামীণ সমাজে গ্রাম মানুষের যে দুঃখ, বেদনা, অভাব, অনটন, বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্ত কিছু দেখে তিনি একেবারে রূঢ় বাস্তবের জন্য মুখোমুখি হলেন। এবং তিনি চিন্তা করলেন যে এই যে মানে আমাদের সমাজে অগণিত মানুষ এরকমই, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সমাজ গড়ে উঠেছে। যে তাদেরকে উপেক্ষা করে জগৎ এবং জীবনের চিন্তা বা উপলব্ধি কোনো সময়ই সঠিক নয়। তাদের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণাকে নিয়ে জগৎ এবং জীবনকে দেখতে শিখলেন কবি। এবং কবির মধ্যে যে একটা মানে সেই জীবনের প্রতি একটা আকর্ষণ তিনি অনুভব করতে লাগলেন। সেই জন্য বোধহয় কবি বলছেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ, কবি লিখছেন। এবং তিনি সেই সব যে মানুষ, সেই যে নিরন্ন মানুষ, সেই নিরন্ন মানুষদের যে বিভিন্ন সমস্যা, জীবনের জটিলতা, যন্ত্রণা, সেগুলিকে নিয়ে তিনি ভালো থাকতে চাইছেন, আনন্দ উপলব্ধি করতে চাইছেন, কারণ তাদেরকে জীবন থেকে বাদ দেওয়া যাবে না। সেই জন্য মানসিক পর্যায়ের একটি মানে মানসিক কাব্যগ্রন্থের একটি কবিতা তিনি বলছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সেই সব মানুষ যাদেরকে সকলেরই জানা রাশিয়ার চিঠি প্রবন্ধের মধ্যে তিনি লিখছেন যে সবসময় একদল মানব সভ্যতা, একদল অখ্যাত লোক থাকে, যারা সবসময় কম পড়ে, তাদের শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো কিছু নেই, কিন্তু তবুও তারা আমাদের বাহন, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে তিনি নামহীন, গোত্রহীন সেই সব মানুষদেরকে তিনি বললেন সভ্যতার পিলসুজ, যারা মাথার মধ্যে প্রদীপ ধরে দাঁড়িয়ে থাকে, উপরের সবাই আলো পায় আর তাদের গা দিয়ে তেল বেয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তাদের কথা। এবং সেই সব মানুষদেরকে যে যারা শোষণ করে, নিপীড়ন করে, সেই সব মানুষের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর ধিক্কার জানাচ্ছেন। এবং তারা সমাজকে নষ্ট করে দিচ্ছে। তাদের যে মানুষের যে মূল্যবোধ, মানুষের মধ্যে যে মানে একটা যে অসাম্য, অন্যায়, এগুলিকে যে প্রশ্রয় দেওয়া, সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুতেই মানতে পারেননি। তাই তিনি বলছেন যে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
মানুষ যারা দুর্বলদের অসহায় মনে করে নিপীড়ন করে, সেই সব মানুষদের প্রতি তিনি যেন ঘোষণা করেছেন। তার প্রশ্ন কবিতায় তিনি বলছেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? ঈশ্বরকে প্রশ্ন করছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই যে একটা যে মানে দুই অসম যে পরিস্থিতি আমাদের সমাজে, একদিকে ঔপনিবেশিক শোষণ, অন্যদিকে উপরতলার মানুষ যারা নিরন্ন মানুষদের অনবরত নির্যাতিত করে যাচ্ছে, তাদের জন্য কবি বললেন যে একটা সবাই মিলে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধ যদি গড়ে তোলা যায় তাহলেই তারা বাঁচবে। কিন্তু যেসব মানুষদের জন্য তিনি চিন্তা করছেন তারা তো নির্জীব, তারা জাগ্রত নয়, তাদেরকে প্রথম জাগাতে হবে। তাই এবার ফিরাও মোড়ে কবিতায় তিনি বলছেন, এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হইবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া শির, একত্রে দাঁড়াও দেখি সবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যে একটা কলুষ মুক্ত স্বার্থপরতাহীন একটা সমাজ গড়তে চেয়েছিলেন, যে সমাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধনী দরিদ্র এইসব মানে কিছুই থাকবে না, একটা সবাইকে নিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ গড়ে তোলার পরিকল্পনা কবির মধ্যে সবসময় ছিল। তাই কবি মানে বলছেন একটা জায়গায়, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। তো এই সমাজের তিনি চিন্তা করতেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে এই যে মর্তপ্রীতি, এটাই তার সমাজ ভাবনা। তার রবীন্দ্র জীবন দর্শনের মূল শরীর হচ্ছে মানব প্রেম এবং মর্তপ্রীতি। এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় লিখলেন। আমরা দেখি তিনি একজন মানে ভারতের, আমরা বলবো যে ভারত বাঙালির কবি তো নিশ্চয়ই, তিনি সঙ্গে সঙ্গে তিনি ভারতবর্ষেরও কবি। তার বিখ্যাত ভারত তীর্থ কবিতায় তিনি লিখছেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়িয়ে দুবাহু বাড়ায়ে নমি নম দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষ যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের বাণী যে সব সময় বহন করে চলেছে, সেই বাণী তিনি সবাইকে শোনাতে চেয়েছেন। এবং এই রবীন্দ্রনাথই পরবর্তীকালে যখন বিশ্বকবি, আমরা মনে করি যে নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি বিশ্বকবি না, তিনি বিশ্বাত্মা, বিশ্ব মানব তাকে আমরা বলতে পারি। কারণ তিনি বিশ্বের মধ্যে তার নিজের স্থান, নিজের অস্তিত্ব, সেটাকে তিনি খুঁজে পেয়েছেন। এই জন্য তার গানে আমরা পাই কি, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারে মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিশ্বয়ে তাই জাগে আমার গান। তো এই যে মানে তার যে অনুভব, তার যে উপলব্ধি, সেটা শুধুমাত্র কবির তো নয়, কবির সঙ্গেও আরেকজন লাগবে যে সেই শ্রোতা বা সে তাকে উপলব্ধি করতে হবে, মানুষকে উপলব্ধি করতে হবে। না হলে তার যে এই যে সমাজ দর্শনের যে কথা, তার যে দর্শনের চিন্তাধারা, সেটা নেবে কে? এই জন্য কবি গান ভঙ্গ কবিতায় বলছেন, একাকী নহে গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। তো এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মধ্যে যাতে চেতনার উদয় হয়, মানুষের মধ্যে সেই অনুভূতি জাগে, সেই চেষ্টাই আজীবন করে গেছেন। ধন্যবাদ ইন্দিরা ভট্টাচার্যকে। খুব সুন্দর করে তিনি রবীন্দ্রনাথের বিভিন্ন ভাবনা, বিশেষ করে সমাজের একদম নিচের শ্রেণীর লোকরা যারা নিপীড়িত হয়ে চলছে যুগের পর যুগ ধরে, তাদের রবীন্দ্রনাথ যে চিন্তা ভাবনা করে গেছেন, সেই চিন্তা ভাবনা এখনো
আজকের যুগে এসেও আমার মনে হয় সমানভাবে প্রাসঙ্গিক। তো এখন আমি চলে যাব আমাদের আরেকজন আলোচক মানিক চক্রবর্তী মহাশয়ের কাছে। রবীন্দ্রনাথের বিশাল যে কর্মজীবন, সেই কর্মজীবন থেকে কিছু টুকরো তুলে তিনি আমাদের সামনে তুলে ধরেন।